বন্ধুরা, কোনো এক শহরে একজন ডিভোর্সি মহিলা একটি বাঁদরের সাথে বসবাস করত। মহিলাটি যে গ্রামে বসবাস করত, সেই গ্রামবাসীরা যখন মহিলাটির উপর হামলা করে, তখন ওই হামলার কারণে মহিলাটি মৃত্যুবরণ করে। এবং মহিলাটি যখন মৃত্যুবরণ করে, তখন তাকে নিয়ে নিকটস্থ সামাজিক কেন্দ্রে নিয়ে আসা হয়। আর মৃত মহিলাটিকে যখন সামাজিক কেন্দ্রে গোসল করানোর জন্য নিয়ে আসা হয়েছিল, তখন আমরা সকলেই মহিলাটির গায়ে এমন কিছু চিহ্ন দেখতে পেয়েছিলাম, যা দেখে একেবারে আমরা অবাক হয়ে গিয়েছি। এর কারণ হলো গ্রামবাসীদের মধ্যে যারা এই মহিলাটিকে সামাজিক কেন্দ্রে গোসল করানোর জন্য নিয়ে এসেছিল, তারা যেভাবে মহিলাটির মৃত্যু বর্ণনা করেছিল, মহিলাটির গায়ে থাকা মারের চিহ্ন দেখে সেই মৃত্যুর ঘটনার সাথে তার কিছুই মিলছিল না। আর মহিলাটির গায়ের সাথে একটি বানর এমনভাবে লেগেছিল যে সেই বানরটিকে কিছুতেই মহিলাটির গা থেকে সরানো যাচ্ছিল না। কিন্তু কেন? এই ইন্টারেস্টিং ঘটনাটি জানতে হলে আমাদের এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, আপনারা এই ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন এসেছেন, তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। এই ঘটনাটি একটি মেয়ে বর্ণনা করে। মেয়েটি বলে, আমার নাম হলো শাবনাম, আর আমি এই সামাজিক কেন্দ্রেই কাজ করি। আর এই মহিলাটিকে আমাদের সামাজিক কেন্দ্রে গোসল করিয়ে দেওয়ার জন্য আনা হয়েছিল। আমি এই সামাজিক কেন্দ্রে কিভাবে যুক্ত হয়েছি তার পিছনে একটি কাহিনী আছে। আসলে আমি যখন বিয়ে করি এবং আমি আমার স্বামীর সাথে সংসার করতাম, তখন আমার স্বামী আমাকে প্রচুর মারধর করত। সে আমাকে এতটাই অত্যাচার করত যে আমি সবসময় চাইতাম তার কাছ থেকে মুক্ত হতে। আমার স্বামী আমার উপর এত অকথ্য অত্যাচার করত যা আমি একেবারেই সহ্য করতে পারছিলাম না। দিনের পর দিন তার অত্যাচার আমার উপর বেড়েই চলছিল। সে আমাকে প্রতিদিন প্রচুর পরিমাণে মারধর করত। আমার স্বামীর সাথে যখন আমি ছিলাম, তখন আমি গর্ভবতী ছিলাম। কিন্তু আমার স্বামী আমাকে এতটাই মারধর করত যে যার ফলে আমার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এবং একটা সময় আমার সন্তান আমাকে রেখেই চলে যায়। সে পৃথিবীর মুখ দেখার আগে মৃত্যুবরণ করে। এরপর আমি ঠিক করি যে আর অত্যাচার সহ্য করব না। আমি আমার স্বামীর সংসার আর করব না, আমি তাকে ছেড়ে দিব। কিন্তু তাকে যখন আমি ছেড়ে দেই, আমি কিছুতেই মানসিকভাবে ভালো থাকতে পারছিলাম না। কেননা আমার পুরনো সব অত্যাচারের কথা মনে পড়ে যাচ্ছিল এবং আমি মানসিকভাবে খুবই অসুস্থ হয়ে পড়ছিলাম। তখন আমার আত্মীয় স্বজন এবং প্রতিবেশীরা আমাকে উপদেশ দিল যে তুমি এমন কোনো ভালো কাজের সাথে যুক্ত হও যেখানে তুমি ভালো কাজ করবে। এতে করে মানুষের ভালো করার ফলে তোমার মন মানসিকতাও ভালো থাকবে, তোমার নিজের কাছেই ভালো লাগবে। এরপর গ্রামের অনেকেই আমাকে উপদেশ দিল যে আমি যেন সামাজিক কেন্দ্রের সাথে স্বেচ্ছাসেবীর কাজ করার জন্য যুক্ত হই। আর তারপর থেকে আমি এই সামাজিক কেন্দ্রে কাজ করে চলেছি। আমাদের সামাজিক কেন্দ্রের কাজ হলো সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো, অসহায় অসুস্থ রোগীদের চিকিৎসা করা, এবং কোনো মৃত ব্যক্তিকে যদি কেউ গোসল করতে ইচ্ছা পোষণ না করে কিংবা কবর দিতে দাফন করতে ইচ্ছা পোষণ না করে, সে সমস্ত মৃত ব্যক্তিকে আমরা গোসল করিয়ে দেই এবং তাদের দাফন কাফনের ব্যবস্থা করে দেই। আর এই মৃত বিধবা মহিলাটির গোসল কার্য ও সম্পাদনা এবং দাফন কাফনের জন্যই গ্রামবাসীরা আমাদের এই কেন্দ্রে নিয়ে এসেছিল। মহিলাটির বয়সও বেশি ছিল না, 24 থেকে 28 বছরের মধ্যে হবে। যাই হোক, গ্রামবাসীরা যখন তার লাশটাকে আমাদের কেন্দ্রে রেখে চলে যাচ্ছিল, সেখানেই হঠাৎ করে আমাদের কেন্দ্রের প্রধান স্যার চলে আসে। তখন স্যার গ্রামবাসীদেরকে বলতে থাকে এই মহিলা কি কারণে মৃত্যুবরণ করেছে আর তার গায়ে এত মারের চিহ্ন কেন। তখন গ্রামবাসীরা বলতে থাকে তাকে আমরা সবাই মিলে মেরে ফেলেছি। স্যার তখন তাদেরকে বলতে থাকে এই মহিলার অপরাধ কি ছিল। তখন গ্রামবাসীরা বলতে থাকে সে একজন বদকার মহিলা ছিল। আমাদের স্যার খুবই বিবেকবান ছিল, তাই স্যার তাদেরকে জিজ্ঞেস করল সে কেমন ধরনের বদকার ছিল। তখন গ্রামবাসীরা স্যারকে বলতে থাকে সে জিনার কাজ করেছে, তাই আমরা সকলে মিলে তাকে শাস্তি দিয়েছি এবং নিয়ম অনুযায়ী পাথর মেরেছি। স্যার বলল কিভাবে সেই কাজের সাথে লিপ্ত হয়েছে। তখন তারা বলে আসলে গ্রামে কখনো এরকম অশ্লীল কর্মকাণ্ড আগে কেউ করেনি, তাই যখনই আমরা প্রমাণ পাই যে সে জিনার কাজের সাথে লিপ্ত আছে, তারপর থেকে আমরা সকলে মিলে তার উপরে ক্ষিপ্ত হয়ে যাই এবং গ্রামবাসীরা একে একে তাকে লাঠি দিয়ে মারতে থাকে আর পাথর মারতে থাকে এবং মারতে মারতে একটা সময় সে মৃত্যুবরণ করে। স্যার গ্রামবাসীদের জিজ্ঞেস করে এই মহিলা যে এই কাজ করেছে
আপনাদের কাছে কি প্রমাণ আছে? তখন গ্রামবাসীরা স্যারের উদ্দেশ্যে বলতে থাকে, দেখুন স্যার, এই মহিলার স্বামী নেই। এই মহিলার স্বামী অনেকদিন আগেই তাকে ছেড়ে দেয়। তাছাড়া তার ঘরে না কোনো পুরুষ আসা যাওয়া করে। এরপরেও সে কি করে গর্ভবতী হয় আপনি বলুন? এই থেকেই তো বোঝা যায় সে একজন বদকার মহিলা। সে নিশ্চয়ই জিনার কাজে লিপ্ত হয়েছে। তাই সকলে মিলেই আমরা তাকে মেরে ফেলেছি এবং তাকে গ্রামের কোনো মহিলা তার গোসল করতে রাজি হয়নি। এমনকি কোনো মৌলবীও তার জানাজা পড়াতে চায় না। কোনো একজন লোক আমাদেরকে বলল এই সেন্টারে নাকি মৃত ব্যক্তিদের গোসল করানো হয়। তাই তো আমরা তাকে এখানে নিয়ে এসেছি। এখন আমরা তার লাশ এখানে দিয়ে গেলাম। এবার আমরা সবাই চলি। তখন স্যার তাদের উদ্দেশ্য করে বলতে লাগল, না, আপনারা তো এখান থেকে এভাবে চলে যেতে পারেন না। আপনাদেরকে পুরো ঘটনা বলতে হবে। এর পাশাপাশি আপনাদের বেশ কিছু কাজের জন্য ফরমের মধ্যে সই করতে হবে। এটা একটা সামাজিক কেন্দ্র। এখানে বেশ কিছু নিয়মকানুন আছে। নিয়মকানুন ছাড়া আমরা কাউকে দাফন কাফন করতে পারি না। আসলে গ্রামবাসীরা খুব ভালোভাবেই ফেসে গিয়েছিল, কিন্তু তারা না শুনতেই সেখান থেকে চলে যেতে চাইছিল। স্যার আমার উদ্দেশ্যে বলতে লাগলো, শবনম, তুমি এই লাশটার পাশেই বসে থাকো। এখান থেকে কিছুতেই তুমি সরবে না। আর আমি এই লাশটার পাশেই বসেছিলাম এবং আমি খেয়াল করলাম যেই গাড়িতে করে এই লাশটিকে নিয়ে আসা হয়েছিল সেই গাড়ি থেকে হঠাৎ করে একটা বানর ছুটে আসে এবং এই লাশটার গায়ের সাথে একেবারে লেগে যায়। আমি বানরটাকে দেখে খুবই ভয় পাচ্ছিলাম এবং হাতে একটা লাঠি নিয়ে বানরটাকে লাশের কাছ থেকে সরানোর চেষ্টা করছিলাম, কিন্তু বানরটা এমনভাবে লাশের সাথে লেগেছিল যে সে কিছুতেই সেখান থেকে সরানো যাচ্ছিল না। আমি বানরটাকে দেখে খুবই ভয় পাচ্ছিলাম, কিন্তু আমি লাশের থেকে দূরেও সরে যেতে পারছিলাম না। কেননা স্যার আমাকে বলেছে এই লাশের পাশে বসে থাকতে, আর এভাবে কোনো লাশকে একা ফেলে রেখে যাওয়া ঠিক নয়। এদিকে গ্রামবাসীদের মধ্যে একজন দেখলাম ভিতরে ঢুকছে। সে হয়তো তার ফোনটা ভুলে এখানে ফেলে গেছে। তখন আমি সেই লোকটাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, এই বানরটা কেন এই লাশের সাথে এভাবে লেগে রয়েছে? এটাকে কেন আমি সরাতে পারছি না? তখন ওই লোকটা বলল, এটাই তো সব থেকে বড় ঝামেলা। এই মহিলার সাথে কোনো পরপুরুষ থাকতো না, কিন্তু এই বানরটা সবসময় থাকতো। না জানি এই মহিলা বানরের সাথে কি করেছে। এই বলে সেই লোকটা সেখান থেকে চলে গেল। গ্রামবাসীরা যখন মহিলাটিকে নিয়ে আসে তখন তার মোবাইলটাও তার সাথে করে নিয়ে আসে এবং মোবাইলটা আমাদের কাছেই ছিল। তখন স্যার ওই মহিলার মোবাইলটা হাতে নিল এবং নিয়ে বলল, দেখি এই মোবাইলের মধ্যে মহিলার কোনো আত্মীয় স্বজনের নাম্বার আছে কিনা। তাদের কাউকে তো ফোন করে জানাতে হবে, কেননা গ্রামবাসী তো তাকে রেখেই চলে গেল। এখন হয়তোবা তার কোনো আত্মীয় স্বজন আছে যারা তাকে শেষবারের মতো দেখতে চায়। অধিকাংশ মানুষেরই মোবাইলে লক দেওয়া থাকে, কিন্তু এই মহিলার মোবাইলটিতে কোনো লক দেওয়া ছিল না, যার ফলে স্যার খুব অনায়াসে মহিলাটির মোবাইলটি দেখতে পাচ্ছিল। কিন্তু স্যার যখন মোবাইলটা খুলল এবং মোবাইলের মধ্যে এমন কিছু দেখল যার কারণে একেবারে অবাক হয়ে গেল এবং সাথে সাথে মোবাইলটা সেখানে রেখেই চলে গেল। আমি কিছুই বুঝতে পারছিলাম না। একে তো এই মহিলাটিকে মিথ্যা অপবাদ দিয়ে এভাবে মারধর করে মেরে ফেলা হয়েছে, তার উপর আবার এই বানরটা মহিলাটির সাথে একেবারে লেগেই আছে। এই মহিলার থেকে বানরটাকে সরানো যাচ্ছে না। এরপরে স্যার হঠাৎ করে মহিলাটির মোবাইল রেখে চলে গেল। আমার মাথায় কিছুই কাজ করছিল না। আমি আগে থেকেই বলেছি আমাদের স্যার অনেক বিবেকবান এবং বুদ্ধিমান একজন মানুষ, কিন্তু হঠাৎ করে মোবাইলটা রেখে তিনি এখান থেকে চলে গেল। বিষয়টা আমার কাছে বেশ অদ্ভুত লাগছিল। তাই আমি সেই মহিলার মোবাইলটা হাতে নিলাম এবং হাতে নিয়ে আমি একেবারে অবাক হয়ে গেলাম, কারণ আমি মোবাইলের মধ্যে মহিলার সাথে এই বানরটির অনেক ভিডিও দেখেছি, অনেক ছবি দেখেছি, যেখানে মহিলাটি এই বানরটিকে খুবই যত্ন সহকারে গোসল করিয়ে দিচ্ছে, নিজের হাতে খাইয়ে দিচ্ছে এবং নিজের মুখের সাথে বানরের মুখ লাগিয়ে ছবি তুলছে। আর এরপর আমি যেটা দেখলাম সেটা দেখে একেবারে অবাক হয়ে গেলাম। আমি এই মহিলাটির সাথে একজন পুরুষেরও ছবি দেখলাম। আমি ওই ছেলেটাকে চিনতাম না। এরপর আমি মনে মনে চিন্তা করতে লাগলাম, হয়তো গ্রামবাসী ঠিক বলেছে, এই মহিলাটি হয়তো সত্যিকার অর্থেই কোনো অশ্লীল কর্মকাণ্ড করেছে, যার পরিণামে আজকে তার এমন হয়েছে। না হলে এই ছেলেটির সাথে এই মহিলার ছবি এখানে কি করে আসলো? তবে এই মহিলাটি এখন পৃথিবী ছেড়ে চলে গেছে। আর কোনো মানুষ যখন মৃত্যুবরণ করে তার সম্পর্কে এমন আজে বাজে ধারণা ঠিক না, কেননা তার কর্মকাণ্ডের জন্য একমাত্র আল্লাহ তাআলা তাকে শাস্তি প্রদান করবেন। আমাকে স্যার বলেছিল আমি যেন লাশের পাশ থেকে কোথাও না যাই।
আর ততক্ষণ পর্যন্ত লাশের পাশে কাউকে না কাউকে থাকতে হয়, যতক্ষণ না পর্যন্ত সেই লাশটিকে দাফন করা হয়। কিছু কিছু লোক আছে যারা মৃত্যুবরণ করার পরও তাদের পাশে থাকার মতো কেউ থাকে না। এদিকে আমার খুব ভয় লাগছিল, কেননা সেই বানরটি অনেক জোরে জোরে চিৎকার করছিল। আমার খুব ভয় লাগছিল, আমি কি লাশের কাছে থাকব নাকি এখান থেকে চলে যাব, আমার মাথায় কাজ করছিল না। তারপর হঠাৎ আমার খেয়ালে এলো আমি স্যারকে একটা ফোন করি। এরপর আমি স্যারকে ফোন করলাম, কিন্তু স্যার আমার ফোন তুলছিল না। আর এরপরেই ঘটে গেল এক আজব ঘটনা। আমি দেখলাম সেই বানরটি আমার কাছেই আসছে এবং আমার গলা ধরে টান দিচ্ছে। আমি বেশ ভয় পেয়ে যাচ্ছিলাম, ভাবছিলাম সে হয়তো আমার কোনো ক্ষতি করতে চায়, কিন্তু সে টানতে টানতে আমাকে বাইরে নিয়ে চলে যেতে চায়। আমি ভয়ে চিৎকার দিতে শুরু করি, তখন আশেপাশের লোকজন জড়ো হতে থাকে এবং আমি লোকজনের উদ্দেশ্যে এই মহিলাটির ব্যাপারে সকল ঘটনা খুলে বলি। তখন লোকেরা বলতে থাকে যে এই মহিলাটিকে দ্রুত দাফন করতে হবে। তখন আমি তাদের উদ্দেশ্যে বলতে থাকি যে এখন দাফন না করে তার লাশ মর্গে পাঠানো প্রয়োজন। পোস্টমর্টেম করার পরে হয়তোবা কোনো প্রমাণ পাওয়া যেতে পারে, কেননা অনেক সময় অনেক আত্মীয় স্বজন এসে বলে যে আপনারা কেন লাশকে দ্রুত দাফন করলেন, কেন এটার পোস্টমর্টেম করলেন না, আমরা থাকলে তো অবশ্যই পোস্টমর্টেম করতাম। সমস্যা খুবই জটিল হয়ে যাচ্ছিল। আমার কাছে দুজন লোক বসেছিল, আমি তাদেরকে এই মহিলার ব্যাপারে সমস্ত ঘটনা খুলে বললাম। তখন তারা দুজন মহিলার উদ্দেশ্যে বলতে লাগলো, কি দিন আসলো, আজকাল কেউই তাদের সম্মান রাখতে পারে না, মহিলারা একেবারে উগ্র হয়ে গিয়েছে। লোক দুটোর কথা শুনে আমার কাছে বেশ খারাপ লাগছিল, কেননা আমিও তো একজন বিবাহিত মহিলা ছিলাম, কিন্তু আমার স্বামী তো ভালো ছিল না। আসলে সব মেয়ে কখনো খারাপ হয় না, আর খারাপ হওয়ার পিছনে কোনো না কোনো অবশ্যই কারণ থাকে। লোক দুটোর কথা শুনে আমার কাছে মহিলাটির জন্য খুবই খারাপ লাগছিল। এদিকে আমার মনে হচ্ছিল সে কোনো দরিদ্র পরিবারের মহিলা নয়, সে নিশ্চয়ই কোনো ভালো ঘরের মহিলা। আর তাছাড়া তার মোবাইলে আমি তার ঘরের বেশ কিছু ছবিও দেখেছি। আর তাছাড়া সে একা থাকতো। সে যদি ভালো ঘরের মেয়ে নাই হয়ে থাকে তাহলে কি করে সে একা এত জিনিসপত্র, কিন্তু আবার বানরকে খাওয়ানোর জন্য অনেক জিনিসপত্র কিনত। এদিকে সেই বানরটি কেঁদেই চলছিল, সেই বানরটিকে মহিলাটির কাছ থেকে সরানো যাচ্ছিল না। ওদিকে একজন লোক বেশ কিছু খাবার এবং পানি নিয়ে বানরটির কাছে আসে, হয়তোবা বানরটি খাবার এবং পানির জন্য মহিলাটিকে ছেড়ে চলে যাবে, কিন্তু ওই মহিলাটির থেকে সেই বানরটি কিছুতেই সরছিল না। ওদিকে স্যারও ফোন ধরছে না, স্যারেরও কোনো খোঁজ নেই, আর কেউ যে স্যারকে খুঁজে আনবে তারও কোনো সম্ভাবনা ছিল না। যাই হোক, তবে আল্লাহর অশেষ রহমতে স্যার সেখানে হঠাৎ করেই চলে আসে। স্যারের সাথে একজন লোকও চলে আসে, আর এই লোকটি এই মহিলাটির লাশের সামনে গিয়ে এত জোরে জোরে চিৎকার করে কাঁদছিল যে মনে হচ্ছিল সে এই মহিলাটিকে চিনে, এবং মহিলাটির গর্ভে যে সন্তান রয়েছে সেই সন্তানটি এই লোকটির। লোকটি মহিলা লাশের সামনে গিয়ে জোরে জোরে চিৎকার করে কাঁদছিল এবং বলছিল, আমি যে তোমাকে খুব ভালোবাসতাম, এই সন্তান তো আমার ছিল, আর তোমার এই পরিণতি কি করেই বা হলো, তুমি এই পৃথিবী ছেড়ে চলে গেলে, এখন আমার কি হবে, আমি কি নিয়ে বাঁচব। লোকটির কান্না দেখে এবার আমার বুঝতে আর বাকি রইল না যে হয়তো গ্রামবাসীর কথাই ঠিক ছিল, এই লোকটির সাথে হয়তো এই মহিলার কোনো সম্পর্ক ছিল, আর স্যার হয়তো মোবাইলে দেখে এই বিষয়টি জেনে গিয়েছিল। স্যার হয়তো এই লোকটিকে আগে থেকেই চিনত, তাই স্যার এই লোকটির কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে। স্যার হয়তো এই লোকটিকে গিয়ে বলে যে আপনার পরিচিত মহিলার সাথে এমন এমন কাজ হয়েছে, গ্রামবাসীরা তাকে মারধর করেছে এবং মেরে ফেলেছে, তার জানাজা কেউ দিতে রাজি হয়নি, আর তার জন্য তাকে এখানে নিয়ে আসা হয়েছে। আর স্যার হয়তো লোকটিকে চেনার কারণে তাকে খুঁজতে যায় এবং তাকে সাথে করে এখানে নিয়ে আসে। যাই হোক, লোকটি অনেক কান্না করে। এরপর লাশ গোসল করার জন্য লোকটি আমাদেরকে অনুমতি দেয়। এরপর আমরা যখন লাশটিকে গোসল করার জন্য নিয়ে যাই তখন আমরা বেশ অবাক হয়ে যাই, কারণ বানরটি তখন মহিলাটিকে গোসল করার জন্য আমাদেরকে নিতে দিচ্ছিল না। যাই হোক, যখন মহিলাটিকে গোসল করানোর জন্য গোসলখানায় নিয়ে যাওয়া হয় তখন মহিলাটির কাছে আমি ছিলাম এবং বাকিরা 2 মিনিটের জন্য কোথাও গিয়েছিল। তখন আমি কিছু একটা অদ্ভুত অনুভব করলাম। এরপর আমি মনে মনে একটা বিষয় সন্দেহ করতে লাগলাম। আসলে আমি যেটা সন্দেহ করতে লাগলাম সেটা সত্যও হতে পারে, আবার মিথ্যাও হতে পারে। তারপর আমি একটু ভালো করে যাচাই করে দেখলাম এবং চিৎকার করতে করতে বাইরে গেলাম এবং সেই লোকটাকে গিয়ে বললাম, তুমি একটা বদকার লোক,
তোমার পাপের শাস্তি আল্লাহ তোমাকে দিয়েছে, ভিতরে এসে দেখো কি হয়েছে। আমার এমন অবস্থা দেখে স্যারও ভয় পেয়ে গেল এবং আমার সাথে করে ভিতরে প্রবেশ করল। এরপর ওই মহিলাটিকে আমরা গোসলখানা থেকে সরাসরি হাসপাতালে নিয়ে গেলাম, আর হাসপাতাল আমাদের কেন্দ্রের পাশেই ছিল। আসলে মহিলাটির অপারেশনের প্রয়োজন ছিল এবং দ্রুতই তাকে অপারেশন রুমে ঢোকানো হলো। আসলে ঘটনাটা এমন হয়েছিল যে মহিলাটি গর্ভবতী ছিল এবং সন্তান পেটে নিয়ে মৃত্যুবরণ করেছিল, তবে তার গর্ভের সন্তান এখনো বেঁচে ছিল। আর এই জন্য সেই বানরটি এই মহিলাটির কাছ থেকে সরছিল না, কেননা সেই বানরটি বুঝে গিয়েছিল যে ওই মহিলাটির গর্ভের সন্তান এখনো বেঁচে আছে। সাধারণ মানুষ এটা বুঝতে পারেনি, গ্রামবাসীদের মধ্যে কেউ এটা বুঝতে পারেনি যে তার গর্ভে সন্তান বেঁচে আছে। অথচ একটা পশু কি করে বুঝতে পারল যে মহিলাটির গর্ভের সন্তান এখনো বেঁচে আছে? যাই হোক, মহিলাটিকে দ্রুত অপারেশন থিয়েটারে ঢোকানো হলো এবং অপারেশন করে মহিলাটির বাচ্চাটিকে বের করা হলো। তবে মহিলাটির বাচ্চাটির অবস্থা খুবই খারাপ ছিল, আর এতক্ষণে মহিলাটির বাচ্চাটি প্রচুর শ্বাসকষ্টে ভুগছিল। শিশুটির ব্যাপারে হাসপাতালের চিকিৎসকরা বলছিল যে বাচ্চাটির অবস্থা খুবই খারাপ, এখন শুধু আল্লাহ তাআলা এই বাচ্চাটিকে বাঁচাতে পারে। এতক্ষণে এই বানরটিও শান্ত হল, তবে বানরটিকে দেখে মনে হচ্ছিল যে সে এখনো পেরেশানিতে আছে। আসলে এই মহিলার সাথে খুবই খারাপ হয়েছে, হয়তোবা সে জিনার কাজে লিপ্ত হয়েছে, কিন্তু গ্রামবাসীরা যে তাকে মেরে হত্যা করে ফেলেছে এটাও তাদের একেবারে উচিত হয়নি। এবার ওই লোকটার মুখ থেকে সমস্ত ঘটনা জানা গেল। লোকটা বলতে লাগলো যে আসলে এই মহিলা আমার সাথে একসাথে একই অফিসে কাজ করত। আমি বিবাহিত পুরুষ, আমার সন্তান আছে, তবে চাকরির সূত্রে মহিলার সাথে আমার পরিচয়। প্রথম তাকে আমার খুবই ভালো লাগতো, ধীরে ধীরে আমাদের মধ্যে আলাপসালাপ চলতে থাকে। একটা সময় আমরা একে অপরকে ভালোবেসে ফেলি, বেশ কয়েকবার তার সাথে যাতায়াত করি। বেশ কিছুদিন পর সে আমার কাছে এসে বলেছে সে মা হতে চলেছে। তার আগেও একবার বিয়ে হয়েছিল, কিন্তু সে তার স্বামীকে তালাক দিয়ে দেয় এবং তার পরিবারের লোকজনও তাকে একেবারে সহ্য করতে পারত না, তাই তাকে ঘর থেকে বের করে দেয়। সে ঘর থেকে বেরিয়ে এসে অনেক কষ্ট করে টাকা উপার্জন করে এবং একটা সময় সে একটা মানসম্মত জীবনযাপন করতে থাকে। আর এই সূত্রেই তার সাথে আমার পরিচয় হয় এবং অতঃপর আমাদের ঘনিষ্ঠতার কারণে সে মা হয়। কিন্তু আমার যেহেতু বউ এবং সন্তান ছিল, তাই আমি তাকে বিয়ে করার জন্য কিছুটা অনিচ্ছা পোষণ করি। তবে একটা সময় আমি মনে মনে ঠিক করি যে এই সন্তান পৃথিবীতে আসার পরেই আমি তাকে বিয়ে করব। এতে আমার স্ত্রী আমাকে যাই বলুক না কেন, আমি তাকে এবং আমার সন্তানকে কিছুতেই ছাড়ব না। তবে আস্ত সে মৃত্যুবরণ করল। ওদিকে ডাক্তার জানালো যে বাচ্চার অবস্থা এখনো ভালো আছে, আল্লাহর অশেষ রহমতে বাচ্চাটা বেঁচে গেল। এরপর স্যার লোকটিকে বলল যে এখন এই বাচ্চাটাকে তো আপনাকেই নিতে হবে। তখন লোকটি বাচ্চাটাকে নিতে অস্বীকার করল এবং জানালো যে আমার স্ত্রী আছে, আমার স্ত্রী যদি জানতে পারে যে আমি অর্থনৈতিক কর্মকাণ্ড করেছি এবং একটি মেয়ে সন্তানের বাবা হয়েছি, তাহলে আমার স্ত্রী খুবই কষ্ট পাবে। আমি অবশ্যই এই বাচ্চাটিকে আমার সাথে নিতাম। যদি তার মা আজ এই পৃথিবীতে বেঁচে থাকতো তাহলে অবশ্য বিয়ে করে আমি দুজনকে নিতাম, কিন্তু এখন আমার পক্ষে এই বাচ্চাটিকে নেওয়া সম্ভব নয়, কেননা তার মা এই পৃথিবীতে বেঁচে নেই। আর আমার স্ত্রী কখনো এই বাচ্চাটিকে দেখাশোনা করবে না, তার সঠিক যত্ন নেবে না। সুতরাং একে আপনাদের কাছে রেখে দিন। স্যার বাচ্চাটাকে নিয়ে অনেক চিন্তায় পড়ে গেল। তখন আমি স্যারের উদ্দেশ্যে বললাম, স্যার এই বাচ্চাটাকে আপনি আমাকে দিয়ে দিন, আমি ওকে লালন পালন করব। তখন স্যার আমাকে বলতে লাগলো, তুমি আমাদের কেন্দ্রে যেই ধরনের কাজ করো এই সব কিছু করে তুমি কি বাচ্চাটাকে লালন পালন করতে পারবে? তখন আমি স্যারকে বললাম, স্যার আমি অবশ্যই পারব। তখন স্যার আমাকে বলল, বেশ, বাচ্চাটা যদি বেঁচে যায় তাহলে অবশ্যই তুমি বাচ্চাটাকে তোমাকেই দেখভাল করতে দিব। এরপর আল্লাহর অশেষ রহমতে বাচ্চাটাও বেঁচে গেল, আর স্যার আমাকে বাচ্চাটাকে দিয়ে দিল লালন পালন করার জন্য। আমিও স্যারকে কথা দিলাম যে আমি ওর সঠিক যত্ন নিব এবং আমি ওকে দেখাশোনা করব। তখন স্যার বেশ খুশি হয়ে যায় এবং আমাকে বলে, বেশ, আজ থেকে তুমি সামাজিক কেন্দ্রে যখন ইচ্ছা তখন আসবে, আর এই বাচ্চাটাকে তুমি দেখভাল করবে। আমার কিছুক্ষণের জন্য মনে হলো যে আমি যেন আমার নিজের সন্তানকে ফিরে পেলাম। তবে এখনো বিপদ কাটেনি, কেননা বাচ্চাটা শ্বাসকষ্ট ছিল। 2 থেকে 4 মাস বাচ্চাটা হাসপাতালে ছিল, আর তারপর আমি বাচ্চাটাকে বাড়িতে নিয়ে আসি। এরপর থেকে আমি এই বাচ্চাটাকে মায়ের যত্ন নিয়ে লালন পালন করি এবং আমি বাচ্চাটার নাম রাখি আলী। এভাবে 4.5 বছর পার হয়ে যায়
আর এই 4.5 বছর ধরেই আমি তাকে দেখভাল করি। এখন সেই বাচ্চাটা আমাকে মা বলে ডাকে। তবে আমি মাঝে মধ্যে বাচ্চাটাকে তার মায়ের কবরের কাছে নিয়ে যাই, আর বাচ্চাটার মায়ের কবর থেকে এত সুন্দর সুঘ্রাণ আসে যা সত্যি মন ছুঁয়ে যার মতো। আমি বাচ্চাটার মায়ের কবরের কাছে গিয়ে মায়ের সাথে কথা বলি, তাকে বলি যে তুমি চিন্তা করো না, তোমার সন্তান একেবারে সুরক্ষিত রয়েছে। আমি তাকে খুব যত্ন করে লালন পালন করে তুলছি। হাসরের দিন যখন আমরা একে অপরের সাথে দেখা করব, তখন তুমি তোমার বাচ্চাকে দেখতে পারবে। আমি যখনই কাউকে এই ঘটনাটি বলি, তখন আমার চোখ দিয়ে পানি চলে আসে। আসলে এই পৃথিবীতে মানুষ কতই না খারাপ। আসলে সামনে কি হচ্ছে সেটাই মানুষ দেখে, এর পিছনে কি কারণ রয়েছে সেটা কখনো কেউ দেখে না। আর যেই লোকটা এই মহিলাটির সাথে এমন অশ্লীল কর্মকাণ্ড করছিল, সে আর কখনো তার এই সন্তানকে দেখতে আসেনি। আসলে সেই লোকটা এই মহিলাটিকে শুধুমাত্র তার নিজের স্বার্থের জন্য ব্যবহার করেছিল, তাই সে নানা ধরনের নাটক করছিল, এই বাচ্চাটিকে নিতে চাইছিল না। আর ওই মহিলার যেই বানরটি ছিল, আমি তাকে আমার কাছে নিয়ে এসেছি, এবং সেই বানরটিও বেশ ভালোভাবে আমার পোষ মেনে গিয়েছিল। সে আমার বাড়িঘর পাহারা দিত এবং আমার বিভিন্ন কাজে সাহায্য করত। আমি তার নাম রাখি ভীরু। আর এখন আমাদের 3 জনের একটি ছোট্ট পরিবার হয়ে গিয়েছিল। আমার কাছে এখন বেশ আনন্দ লাগছিল, মনে হচ্ছিল এই ছোট্ট পরিবারই আমার সব। এদিকে স্যারের কাছে যখনই কোনো আর্থিক ফান্ড আসত, তখনই তিনি তার থেকে একটা অংশ আমার জন্য রেখে দিত। কেননা স্যারও জানত যে এই সন্তানকে আমার একটা ভালো জীবন দিতে হবে। আমার সামনে অনেক কাজ বাকি, এই সন্তানকে আমার অনেক ভালো করে মানুষ করতে হবে। এদিকে আমার তালাকের পর বিয়ে না করে আমি একটা সন্তান বড় করছি। এটা দেখে অনেকেই আমাকে কটু কথা বলতো, কিন্তু সেসব কথার আমি কান দিতাম না। বিয়ের আগে যারাই আমাকে চিনত, তারা এই বাচ্চাটিকে দেখে আমাকে কটু করে বলতো যে কি হলো, এই সন্তান কি তোমার স্বামী তোমাকে ছেড়ে দেওয়ার আগে নাকি পরে কোনো কাহিনী করে এই সন্তান হয়েছে? কিন্তু তাদের এই কথায় আমার কিছু যায় আসতো না, আর আমি তাদের কোনো কথায় পাত্তা দিতাম না। তো বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।